শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আমাদের অষ্টম শ্রেণীর আমরা বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা 11তম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। আজকে আমরা 11তম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত আমরা এই অধ্যায়ে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হলো আমাদের আলো। প্রথমত আমরা আলো নিয়ে আলোচনা করব। আলো কি? আলো হলো এক প্রকার শক্তি বা বাহ্যিক কারণ, যা আমাদের চোখে প্রবেশ করলে আমরা কোনো একটা বস্তু দর্শনের অনুমতি জন্মায়। আলো এক প্রকার শক্তি বা বাহ্যিক কারণ, যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। আমি একটু লিখি, আলো এক প্রকার শক্তি বা বাহ্যিক কারণ, যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। শিক্ষার্থী বন্ধুরা, কি লিখলাম? আলো এক প্রকার শক্তি বা বাহ্যিক কারণ, যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। এক প্রকার শক্তি কেন বলছি একটু ব্যাখ্যা দিই আমরা। যেমন আলো এক প্রকার শক্তি এই জন্য, আমরা যখন কোনো একটা লাইটকে যখন এক জায়গায় সুইচ অন করে দিই, অন করে দেওয়ার পরে সেই লাইটের আলোটা এক জায়গায় থাকে না, সে বিভিন্ন জায়গায় চলে যায়। অর্থাৎ একটা ঘরের সমগ্র ছড়িয়ে পড়ে। যদি সে শক্তি না থাকতো তাহলে তো সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো না। আর বাহ্যিক কারণ কোনে বলছে? বাহ্যিক কারণ বলছে যে দেখা যায় আমরা ঘরের মধ্যে আছি, আমার ঘরের মধ্যে পুরা ঘর অন্ধকার, দেখা গেল বাইরের থেকে কোনো একটা আলো যখন আমার চোখে এসে পড়ে, এটা হলো বাহ্যিক কারণ। আর বাইরের থেকে কোনো একটা যদি আলো যদি আমার চোখে এসে পড়ে, তাহলে কিন্তু আমি অন্ধকারে থাকা অবস্থাও আমি কিন্তু বস্তুটিকে দেখতে পারবো। এটা যে বাহ্যিক কারণ, যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। দর্শন মানে কি? দেখা। আর অনুভূতি কেন বলেছে? আমাদের মস্তিষ্কে কাজ করে। আমরা যখন কোনো একটা বস্তু দেখি তখন আমাদের মস্তিষ্কে বলে যে তুমি এই জিনিসটা দেখতেছ। একটা যখন ফুল দেখি তখন আমরা বলি কি যে আমি ফুল দেখতেছি বা আমি অন্য কোনো কিছু দেখতেছি। এটা হলো দর্শনের অনুভূতি জন্মায়। যেমন মিশরীয় বা গ্রিক দার্শনিকের মতবাদ অনুসারে চোখ থেকে চোখ থেকে কোনো বস্তুর উপর আলো
যখন চোখ থেকে কোনো বস্তুর উপর আলো যখন পড়ে তখনই 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 কেবলমাত্র আমরা সেই বস্তুকে দেখতে পাই। এটা কে বলেছিল? এটা বলেছিল মিশরীয় বা গ্রিক দার্শনিকের মতবাদ অনুসারে চোখ থেকে কোনো বস্তুর উপর আলো যখন পড়ে তখনই কেবলমাত্র আমরা সেই বস্তুকে দেখতে পাই। অর্থাৎ এই মিশরীয় এবং গ্রিক দার্শনিকের মতবাদ প্রকাশ করেছিল যখন চোখ থেকে কোনো বস্তুর উপর যখন আলো পড়ে তখনই কেবল আমরা সেই বস্তুটি দেখতে পাই। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। 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 ফলে এটি অগ্রহণযোগ্য হয়ে পড়ে। অর্থাৎ বিজ্ঞানী বলেছিল ঠিকই, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। ফলে এটি মানে অগ্রহণযোগ্য হয়ে পড়ে। তখন অগ্রহণযোগ্য হয়ে পড়ে তখনই আরবীয় বিজ্ঞানী আল হাসান কি বিজ্ঞানী দশম শতকের শেষে আরবীয় বিজ্ঞানী আল হাসান যিনি ইউরোপে হেজেল নামে পরিচিত, সে একটি তথ্য বলেছিল যে বৈজ্ঞানিক তত্ত্বের ভিত্তিতে সে হেজেল নামে পরিচিত। তিনি বলেছিলেন কোন বস্তু থেকে আলো যখন কোনো বস্তু থেকে আলো যখন চোখের উপর এসে পড়ে তখনই কেবলমাত্র
আমরা সেই তখন কেবলমাত্র আমরা সেই বস্তুটিকে দেখতে পাই, তখন কেবলমাত্র আমরা সেই বস্তুটিকে দেখতে পাই, এবং এটি সত্য। এই যে আরবি বিজ্ঞানী আল হাসান যে কথাটুকু বলেছিল এটি সত্য, এবং এটি সত্য। কারণ এর একটা প্রত্যক্ষ আমরা উদাহরণ দিতে পারি। সেই উদাহরণটা হলো, যখন রাতের অন্ধকারে আমাদের চোখের জ্যোতি থাকা সত্ত্বেও আমরা যখন সম্পূর্ণ অন্ধকারের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে থাকি, তখন আমাদের চোখের আলো থাকা সত্ত্বেও আমরা কিন্তু কোনো কিছু দেখতে পাই না। কিন্তু হঠাৎ যদি কোনো একটা জায়গা থেকে যখন কোনো একটি আলো আমাদের চোখে এসে পড়ে, তখন আমাদের চারপাশে চোখে এসে পড়লে যেখান থেকে আলোটা এসে পড়লো আমরা কিন্তু তাকে দেখতে পাই। তো আমরা বুঝতে পারতেছি যে কোনো বস্তু থেকে যদি আলোটা যখন চোখে এসে পড়ে তখনই কেবল আমরা দেখতে পাবো। তার আরেকটা উদাহরণ দেওয়া যায়, যেমন কেউ যদি ঘরের মধ্যে বসে থাকে, তাহলে সে যেখানে বসেছিল তার সামনে যদি একটা আয়না থাকে, ড্রেসিং টেবিল থাকে, তার ঘরের ভিতরে যদি কোনো একটা লোক যদি ঢোকে, সে কিন্তু লোকটিকে দেখে নেয়, কিন্তু লোকটির দেহ থেকে বা লোকটির শরীর থেকে যখন আলোটা আয়নার উপরে গিয়ে পড়বে, তখন কিন্তু যে ছাত্রটা দক্ষিণ দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে আছে, সে কিন্তু দেখতে পারতেছে তার ঘরের মধ্যে কে প্রবেশ করতেছে। তাহলে আমরা সহজে বুঝতে পারি যে কোনো বস্তু থেকে বা কোনো বিন্দু থেকে আলোটা যখন এই চোখের মধ্যে এসে পড়ে, তখনই কেবল আমরা সেই বস্তুটিকে দেখতে পারবো, এবং এটি সত্য। আর আলো একটা অদৃশ্য জিনিস। আলো কিন্তু নিজে অদৃশ্য, আলো কিন্তু নিজে অদৃশ্য, আলো কিন্তু নিজে অদৃশ্য। আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হলো শূন্যস্থানে আলোর বেগ শূন্যস্থানে আলোর বেগ c equal to 3 into 10 power 8 মিটার পার সেকেন্ড। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এটা আমাদের অবজেক্টিভ পরীক্ষা প্রায় আসে। শূন্যস্থানে আলোর বেগ হলো c ইকুয়াল, অর্থাৎ আলোর বেগকে c দ্বারা প্রকাশ করা, এটা ই লেখা যাবে না, 3 into 10 power 8 মিটার পার সেকেন্ড, m দ্বারা মিটার আর পার সেকেন্ড। বা এটাকে এইভাবে লেখা যায়, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি মিটার অবলিক সেকেন্ড, এটা আমরা লিখতে পারি। এই যে অবলিক মানে ভাগ, আর এটা মূলত এইভাবে আসা থাকছিল m/s, বা এভাবে এটাকে এইভাবে লেখা যায় বা মিটার পার সেকেন্ড। এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। এই ভাগ মানে হলো এই যে ভাগটা, ভাগ মানে সে এইভাবে আসছে আর কি, বা এই এমটা আছে উপরে আর এসটা আছে নিচে। যখন এই এসটাকে উপরে নিয়ে যাওয়া হয়, এসের উপরে যদি কোনো কিছু নাই 1 ধরতে হবে, তাহলে এম লিখলাম। আর এসের উপরে যদি কোনো কিছু নাই, মানে এস মানে সেকেন্ড, এটাকে যদি উপরে নিয়ে যাবো সেটা অবশ্যই মাইনাস হয়ে যাবে, যেটা আমাদের ক্লাস 9-10 আছে। তোমরা অবশ্যই যারা উপরে ক্লাসে যাবে তোমাদেরকে অবশ্যই এটা শিখতে হবে। এখন এটা লিখলে হবে, এটা লিখলে হবে, এটা লিখলে হবে, এটা লিখলে হবে, একই কথা। আর শূন্যস্থানে আলোর বেগ হলো এটা। আর আরেকটা জিনিস হলো, সেটা শূন্যস্থানে কোন বস্তুর বেগ কখনো আলোর বেগের চেয়ে বেশি হতে পারে না, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। শূন্যস্থানে কোনো
বস্তুর ব্যাগ শূন্যস্থানে কোনো বস্তুর শূন্যস্থানে কোনো বস্তুর ব্যাগ আলোর ব্যাগের চেয়ে বেশি হতে পারে না, এটা মনে রাখতে হবে। এর একটা প্রকৃষ্ট উদাহরণ দেওয়া আছে, সেটা হলো আমাদের আকাশে যখন আমাদের বিজলি মারে, বিজলি মারার সময় দুইটি ঘটনা ঘটে। একটা ঘটনা হলো বিজলি মারার সাথে সাথে একটা আওয়াজও হয়। তো আমাদের কিন্তু দুইটা জিনিস দেখি, তোমরা অবশ্যই লক্ষ্য করতে পেরেছ যে আওয়াজটা কিন্তু আমরা পরে শুনি, একটু পরে শুনি। আগে কি আমরা দেখি, আগে আমরা বিজলির ঝিলিক দেখি, এর থেকে আমরা বুঝতে পারি যে আলোর ব্যাগটা বেশি। এটা মনে রাখতে হবে তোমাদের। কি বলছে শিক্ষার্থী বন্ধুরা, যখন আকাশে আমাদের বিজলি মারে তখন আমাদের কিন্তু দুইটা জিনিস সৃষ্টি, একটা হলো বিজলি আর একটা হলো আমাদের আওয়াজ। আওয়াজটা কিন্তু আমি একটু পরে শুনি, আর বিজলিটা কিন্তু আমি তাৎক্ষণিকভাবে শুনে ফেলি। আরেকটা জিনিস হলো, তোমরা যারা ক্রিকেট খেলো, যখন আমরা একটা বলকে যখন ব্যাট দিয়ে মারি, মারার একটু পরে গিয়ে আমরা আওয়াজটা শুনি। এদিকে তোমরা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এটা চলে গেল। আমরা এখন পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে জিনিসটুকু নিয়ে আলোচনা করব সেই জিনিসটুকু হলো, আমরা এখন আলোচনা করব আলোর প্রতিফলন কাকে বলে। যদিও তোমাদের এই অষ্টম শ্রেণীর মধ্যে আলোর প্রতিফলন সম্পর্কে কোনো কথা নেই, কিন্তু আলোর প্রতিফলন করতে গেলে অবশ্যই আমাকে আলোর প্রতিফলন সম্পর্কে জানতে হবে। তাহলে এখন আমরা যে জিনিসটুকু করব সেই জিনিসটুকু হলো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। প্রথমত আলোর প্রতিফলন কাকে বলে সেটা আমরা বলি। আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর, শিক্ষার্থী বন্ধুরা কি বললাম, আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় যখন বায়ু বা স্বচ্ছ, এটা অন্য বাদ দিয়ে দিই আমরা, আলো যখন বায়ু বা স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময়, স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায়, তখন দুই
দুই মাধ্যমের তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলো তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে প্রথম মাধ্যমে ফিরে আসে আলোর এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আলোর প্রতিফলন বলে। শিক্ষার্থী বন্ধুরা, যদিও আমাদের আলোর প্রতিফলন তোমাদের অধ্যায় অন্তর্ভুক্ত নেই, কিন্তু তোমাদেরকে আলোর প্রতিসরণ শিখতে গেলে অবশ্যই তোমাদেরকে আলোর প্রতিফলন সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি না থাকে, স্বচ্ছ কি পরিষ্কার ধারণা না থাকে, তাহলে তোমরা আলোর প্রতিসরণ ব্যাখ্যা দিতে গেলে ওখানে যে বিভিন্ন রকমের সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবে না। এই জন্যই সর্বপ্রথম আমরা আগে আলোর প্রতিফলন সম্পর্কে ব্যাখ্যা দিই, ব্যাখ্যা দেওয়ার পরে আলোর প্রতিফলন সম্পর্কে ব্যাখ্যা দিব, পরে আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে ব্যাখ্যা দিব। আর এই যে লেখাটুকু লিখছি, এই লেখাটুকু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমার মনোযোগ সহকারে দেখো, আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটাকে এম দিলাম, এম প্রাইম দিলাম, আর সরি এটা আমরা এখানে দিই, এইভাবে আলোটা আসলো, এটাকে আমরা এও দিলাম, এটাকে আমরা শিক্ষার্থী বন্ধু একটা জিনিস মনোযোগ সহকারে শুনো। প্রথমত আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তারপরে আমি তোমাদেরকে চিত্র আঁকার বোঝানোর চেষ্টা করব। যেমন আমরা যদি বাসাবাড়ির মধ্যে রাত্রের অন্ধকারে যদি আমরা ঘরের ভিতরে যদি একটা দালানের ভিতরে যদি আমরা একটা কোঠার মধ্যে থেকে যদি লাইটটা নিক্ষেপ করি দেওয়ালের মধ্যে, তাহলে তুমি দেখতে পারবে দেওয়ালের মধ্যে আলোটা পড়বে ঠিকই, কিন্তু আলোটা ফেরত আসবে। এই যে আলোটা ফেরত আসলো, এটাই প্রতিফলন। অর্থাৎ কোনো আলো যখন কোনো কিছুর উপর গিয়ে পড়ার পরে, কোনো বিন্দু বা কোনো উৎস থেকে আলোটা যদি কোনো একটা মাধ্যমের উপর গিয়ে পড়ে, সেই মাধ্যমে যদি ভিতরে প্রবেশ না করে সে যদি ফেরত আসে, এই যে ফেরত আসা, এই ফেরত আসা এটাই হলো আলোর প্রতিফলন। এটা মনে রাখতে হবে, একটা হলো প্রতিফলন, একটা হলো প্রতিসরণ। প্রতিফলনটাকে ফেরত আসবে, এটা হলো প্রতিফলন, এটা আমরা সহজে বুঝতে পারবো। আর এখানে যে চিত্র, এই চিত্রের মাধ্যমে কি বুঝতে পারলাম, এই যে এম ও এম প্রাইম দিলাম, মনে করেন একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এই যে নিচে যে টান দিচ্ছে, টান দেওয়ার অর্থ কি? যেমন একটা দেওয়ালটা কি দিয়ে তৈরি? ইট, বালু, সিমেন্ট দ্বারা তৈরি। এখন দেওয়াল উপরে গিয়ে যখন আলোটা পড়ে, তোমাদের সে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই যে আমি ক্রস টান দিলে, এর অর্থ হলো আলোটা ঠিক এখান থেকে আসবে, এই বিন্দু থেকে আলোটা আসবে, এই বিন্দু থেকে আলোটা এই এম ও এম প্রাইমের উপরে এসে পড়বে, পড়ার পরে সে কিন্তু দ্বিতীয় মাধ্যমে প্রকাশ করার সুযোগ থাকবে না, সে আলোটা কি আবার প্রথম আলো চলে যাবে। দেখবা তোমরা যখন রাত্রের বেলা যখন আমরা রাস্তা যখন হেঁটে যাই, হেঁটে যাওয়ার পরে আমরা যখন লাইট মারি,
তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, লাইট মারার সময় আমরা কিন্তু লাইটটা এভাবে মারি, আমরা এভাবে মারি, মারার পরে ওখান থেকে আলোটা আমার চোখে আসে। মাটিতে যখন আমি লাইটের আলোটা নিক্ষেপ করি, নিক্ষেপ করার পরে মাটির থেকে আলোটা আমার চোখে আসে, তখন আমার সামনে যদি কোনো যদি বিপদ সংকেত বা কোনো সাপ থাকে বা কোনো কিছু যদি থাকে বা কেউ যদি বসে থাকে, তাহলে আমি আমার চোখে আমার দেখতে পারতেছি। তাহলে ঠিক এটাও ঠিক একরকম, এই বিন্দু থেকে আলোটা আসবে, আলোটা আসার পরে যেহেতু দ্বিতীয় এখানে দুইটি মাধ্যম, যেমন এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাদের চারিপাশে অসংখ্য বায়ু আছে, কারণ বায়ু যদি না থাকে তাহলে আমরা বাঁচতে পারবো না, আমাকে নিয়ে যাবে বায়ুর প্রচন্ড শক্তি। এখন আমি এখান থেকে যদি একটা লাইট যদি ওখানে নিক্ষেপ করি, ওই দক্ষিণ পাশে যদি দেওয়ালে নিক্ষেপ করি, আলোটা ফেরত আসবে। কারণ আমরা জানি কোনো আলো কিন্তু দেওয়ালকে ভেদ করে যাওয়ার আলোর সে ক্ষমতা নেই। এখন তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, রাত্রে অন্ধকারের মধ্যে একটা জায়গা থেকে একটা দেওয়ালের মধ্যে যখন আলোটা নিক্ষেপ করবে, নিক্ষেপ করার পরে ওখান থেকে আলোটা ফেরত আসবে। ঠিক একই রকম ভাবে আমি এই বিন্দু থেকে যখন আলোটা এইভাবে, আর আমরা এখন তোমরা আরেকটা প্রশ্ন করতে পারো, এটাকে কেন তির্যকভাবে নিক্ষেপ করলাম? আমি তো এইভাবে নিক্ষেপ করতে পারতাম, প্রশ্ন আসতে পারে। এবার নিক্ষেপ তোমার বাসার মধ্যে গিয়ে প্র্যাকটিস করবে, যখন আলোটা এভাবে নিক্ষেপ করবে, ঠিক আলোটা এভাবে নিক্ষেপ করলে আলোটা ফেরত আসবে না, তোমার বাসা দেখতে পারো। আর যারা রাতের অন্ধকারে, তোমাদের বাবা যখন রাতের অন্ধকারে কোথাও যাওয়ার পর আমরা কখনো লাইট এভাবে মারি না, আমরা লাইট কিন্তু এভাবে মারি। এখন আমি সোজাসুজি যে লাইট মারি, তাহলে সামনে যারা থাকবে তাদের চোখে গিয়ে পড়বে, তারা কিন্তু পথ দেখতে পারবে না, বরং তোমাকে উল্টো মার খেতে হবে। আলো সবসময় তীর্যভাবে নিক্ষেপ করতে হয়, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটাকে মনে না রাখলে কিন্তু হবে না। এই জন্য আলো সবসময় তীর্যক মানে কি একটু অ্যাঙ্গেল, মানে বাঁকা ভাবে নিক্ষেপ করতে হবে। আর এর জন্য আলো, এখানে একটা লাইট আছে মনে করো, আমি এটাকে এই বিন্দু ধরলাম, এখান থেকে একটা লাইটের আলোটা নিক্ষেপ করার পরে এটা একটা দেওয়াল মনে করো, এই দেওয়ালের উপরে এসে পড়লো, পড়ার পরে সে কি করলো, সোজা চলে গেল। যেন আমরা পুকুরে যখন আমরা মাছ যখন আমরা দেখি, যারা মাছ শিকার করে রাত্রেবেলায়, যখন পুকুরে আলোটা মারার পর দেখবে একটা আলো কিন্তু পানির ভিতরে প্রবেশ করে, আরেকটা আলো কিন্তু খাড়া উপর দিকে চলে যায়। যদি তোমাদের পুকুরের আশেপাশে যদি বাঁশ গাছ থাকে বা অন্য কোনো গাছ থাকে, তোমার লক্ষ্য করবা আলোটা কিন্তু পুকুরের মধ্যে মারছো, কিন্তু একটা অংশ মাটির পানির ভিতরে প্রবেশ করবে, তবে একটা শর্ত আছে, সেই পানি কিন্তু পরিষ্কার না হলে আলো প্রবেশ করবে না। এই জন্য আমরা স্বচ্ছ মানে কি পরিষ্কার। আর কিছু পরিমাণ আলো কিন্তু বাঁশ গাছ যদি থাকে, বাঁশ গাছের মাথা দেখা যাবে, অথবা গাছ যদি থাকে গাছে দেখা যাবে। তাহলে আমাদের এই যে আলোটা এই বিন্দু থেকে আসলো, আসার পরে সে চলে গেল। আর এই যে তীর চিহ্ন খেয়াল রাখতে হবে, আলোটা কিন্তু এদিকে আসছে, এই জন্য আমি তীর চিহ্ন এদিকে দিলাম, আবার আলোটা কিন্তু ওদিকে চলে গেল, এই জন্য তীর চিহ্ন আমি এদিকে দিলাম, এই খেয়াল রাখতে হবে। আর এখানে বায়ু বলছে গেল, বায়ু মানে হলো বাতাস, এই যে চারিপাশে যা কিছু আছে, আমি এখন দাঁড়িয়ে আছি, আমার চারিপাশে কিন্তু বায়ু কিন্তু সমানভাবে ধাক্কা দেওয়ার কারণে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছি। তাহলে কখন আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। মনে করো কোনো কারণে হোক, বায়ু যদি আমার এই পশ্চিম পাশ থেকে বায়ুটা বেশি জোরে ধাক্কা দিল, এই পাশে কম ধাক্কা দিল, তাহলে আমি যে কোনো একদিকে হেলে পড়বো। এটা কিন্তু তোমাদেরকে একবারে ক্লিয়ারভাবে জানতে হবে। আর আলো যখন বায়ু বা স্বচ্ছ কেন বলছি, এখন আমি একটা ওয়ালের উপর একটা আলো নিক্ষেপ করব, কিন্তু ওয়ালের উপর আলো নিক্ষেপ করার আগে দিয়ে আরেকটা পর্দা আছে, এখন আলোটাকে ওয়ালে কি যাওয়ার সুযোগ আছে? নাই। এই জন্য অর্থাৎ আমি যে মাধ্যমে আলোটা নিক্ষেপ করবো সেটা অবশ্যই পরিষ্কার হতে হবে, স্বচ্ছ মানে পরিষ্কার। আলো যখন বায়ু বা স্বচ্ছ মাধ্যম ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায়, অন্য কোনো মাধ্যম বলতে যেন আমার সামনে আমি ওয়ালে নিক্ষেপ করবো, ওয়ালে নিক্ষেপ করার পর সে আবার ফেরত আসে না, এটা হলো অন্য মাধ্যমে বাধা প্রাপ্ত হয়। এখন আমি যদি রাত্রেবেলা যদি আলোটা যদি আমি এমনি নিক্ষেপ করি, সে আলো কি ফেরত আসবে? কখনো ফেরত আসবে না। কেন ফেরত আসবে না? কারণ আমার আলোটা নিক্ষেপ করলাম ঠিকই, কিন্তু সামনে তো কোনো প্রতিবন্ধক নেই। এই জন্য আলো যতটুকু যাওয়ার ক্ষমতা সে ততটুকু যাবে, আর আলোটা ফেরত আসবে না। যদি সামনে কোনো বাধা থাকে তখনই কেবল আমরা সে আলোটার উপস্থিতি টের পাই।
অন্য কোনো মাধ্যমে বাধা পায় তখন দুই মাধ্যম। এখন দুই মাধ্যম কেন বলবো, এই মনে করো এটা সম্পূর্ণ একটা দেওয়াল, ধরে নাও তোমরা দেওয়াল, আর এই যে মনে করো এটা হচ্ছে বায়ু, এই পুরোটা হচ্ছে বায়ু, এই পুরোটা হচ্ছে বায়ু বায়ু, আর এখন বায়ুর শেষ দেওয়াল শুরু, তাহলে এই উপরের যে অংশটুকু পাইব, বায়ু শেষ দেওয়াল শুরু, এটা তাহলে মাধ্যম কয়টা, মাধ্যম হলো দুইটা, বায়ু একটা মাধ্যম, দেওয়ালের উপরে গিয়ে পড়লো দেওয়ালটা একটা মাধ্যম। এই যে বলছে যে দুই মাধ্যম, তোমাদেরকে অবশ্যই মাধ্যম কি সেটাকে বুঝতে হবে। মাধ্যমটা হলো এই যে দেওয়ালের উপরে পড়ার আগে, মনে করো দেওয়ালে এখনো পড়া নাই, তার আগে যে অবস্থানটুকু এটা হলো বায়ু, দেওয়ালে ফুটছে, এটা হলো কি মাধ্যম, এটা হলো দেওয়ালের মাধ্যম বলা হয়। তাহলে এখন কয়টি মাধ্যম, দুইটি মাধ্যম, বায়ু থেকে গেছে দেওয়ালের উপরে গিয়ে দেওয়ালের উপরে গিয়ে পড়ছে, অর্থাৎ দেওয়ালের উপরে পড়ার আগে যে মাধ্যমটা এটা হলো বায়ু মাধ্যম, দেওয়ালে যখন পড়লো এটা হলো দেওয়ালের মাধ্যম বলা হয়। দুই মাধ্যমের বিভেদ তল, বিভেদ তল কি, এই এম ও এম প্রাইম হলো বিভেদ তল, মনে রাখতে হবে এম ও এম প্রাইম হলো বিভেদ তল, এম ও এম প্রাইম হলো কি বিভেদ তল। কিছু পরিমাণ আলো পথ মাধ্যম হলে বায়ু মাধ্যমে, পথ মাধ্যম বলতে কি বায়ু মাধ্যমে, কারণ আলোটা যখন আমি দেওয়ালে নিক্ষেপ করার পরে আর দেওয়ালের মতো আলোটা আর থাকে না, আমি আমাদের নিক্ষেপ করার পরে আলোটা কিন্তু কিছু পরিমাণ আলো ফেরত আসে, দেওয়ালের মধ্যে কিছু আলো থাকে, সম্পূর্ণ আলোটা ফেরত আসে না, কিছু পরিমাণ আলো দেওয়ালের মধ্যে আলোকিত করে আবার কিছু পরিমাণ আলো ফেরত আসে, প্রথম মাধ্যমে ফিরে আসে, আলোর এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। তোমাদেরকে অবশ্যই এটুকু মনে রাখতে হবে কিভাবে, মানে কোনটাকে কি বলে এগুলো একটু মনে রাখতে হবে। তবে আমি তোমাদেরকে একটু হিন্টস দিই, এখানে এই চিত্রে এম ও এম প্রাইমকে বলা বিভেদ, কি বলা, বিভেদ তল, মনে রাখতে হবে এম ও এম প্রাইমকে কি বলা, বিভেদ তল। আর এ ও আপতিত রশ্মি, কি রশ্মি, আপতিত রশ্মি, যদিও আমরা পরের ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার ভাবে বলবো কোনটা কি দ্বারা প্রকাশ করা। আর ওবি, ওবি হলো প্রতিফলিত রশ্মি, ওবি হলো আমাদের প্রতিফলিত রশ্মি, ওবি আমাদের কি, ওবি হলো আমাদের প্রতিফলিত রশ্মি। আর ও এন যেটা এটা হলো অবিলম্ব, এটা আমাদের পরবর্তী ভিডিওর মধ্যে একবারে ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।